দর্শক, আজ 18ই জুন 2026। আজকের দিনটি গ্লোবাল পাওয়ার পলিটিক্সের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট হিসাবে লেখা থাকবে। কারণ আজ আমেরিকার প্রথম সারির দুটি পত্রিকায় এমন দুটো খবর প্রকাশিত হয়েছে যা গভীরভাবে বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন পর্দার আড়ালে আসলে কি ঘটে গেছে রে ভাই। আজকের ভিডিওতে আপনারা দেখবেন চুক্তির আড়ালে নেতানিয়াহুর চরম পরাজয় এবং ডিল ভাঙার জন্য তার লবির শেষ মরিয়া চেষ্টা, এবং দ্বিতীয়ত পশ্চিমা নিষেধাজ্ঞার জাল ছিঁড়ে কিভাবে একটা দেশ বিশ্বমঞ্চে সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে তার একদম এক্সক্লুসিভ বিশ্লেষণ। দেখুন, আজ 18ই জুন সিএনএনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে। সিএনএন সরাসরি আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে একটা কথা স্বীকার করে নিয়েছে, আর সেটা হলো এই পুরো যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যের সেই নির্দিষ্ট দেশটি অর্থাৎ ইরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছে। দেখুন, আসল ব্যাপারটা হলো আমরা যারা জিওপলিটিক্স নিয়ে নিয়মিত কাজ করি তারা গত কয়েক মাস ধরেই এই একই কথা বলে আসছে, কিন্তু আজকে যখন সিএনএনের মতো পশ্চিমা মুখপাত্র তাদের নিজস্ব গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে এই একই কথা বলছে, তখন এর পেছনের আসল রাজনীতিটা আমাদের একটু খুব ভালোভাবে বুঝতে হবে। দর্শক, এই রিপোর্টটি কিন্তু ইরানের পক্ষে লেখা হয়নি, বরং লেখা হয়েছে চরম হতাশা থেকে। আপনারা সবাই জানেন যে আমেরিকান প্রশাসনে এবং মিডিয়ায় জায়নিস্ট লবির কতটা গভীর প্রভাব রয়েছে। এই লবি এবং নেতানিয়াহু এই মুহূর্তে প্রচণ্ড ক্ষুব্ধ এবং হতাশ, কারণ ডোনাল্ড ট্রাম্প এমন একটি চুক্তি করে ফেলেছেন যা তাদের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। আমেরিকান প্রশাসনের ভিতরে মার্কো রুবিওর মতো কট্টরপন্থীরা এখন এই গোয়েন্দা রিপোর্টগুলো সামনে এনে ট্রাম্পের উপর চরম চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তারা বোঝাতে চাইছে যে এই চুক্তির পরেও হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে, পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ হবে না। অর্থাৎ এই রিপোর্টের মূল উদ্দেশ্যই হলো ট্রাম্পকে ভয় দেখিয়ে চুক্তি থেকে বের করে আনা এবং পুনরায় যুদ্ধটা আবার শুরু করা। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ট্রাম্প এবার অত্যন্ত চালাকির সাথে কাজ করেছেন। এই চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়ায় জ্যারেড কুশনার, স্টিভ উইটকফ বা মার্কো রুবিওর মতো নেতানিয়াহুর ঘনিষ্ঠ কাউকে তিনি ধারে কাছেও ঘেঁষতে দেননি। তিনি দায়িত্ব দিয়েছেন কাকে? জেডি ভ্যান্সকে, যিনি শুরু থেকেই এই যুদ্ধের বিপক্ষে ছিলেন। ট্রাম্প বুঝতে পেরেছিলেন যে যদি সত্যিই কোনো চুক্তি করতে হয় তবে এমন কাউকে পাঠাতে হবে যিনি শুধু আমেরিকার স্বার্থ দেখবেন, অন্য কোনো দেশের নয়। আর ঠিক এই কারণেই আজ এই চুক্তিটি সফল হয়েছে। এবার দ্বিতীয় যে খবরটি আজ 18ই জুন রয়টার্সের বরাত দিয়ে সামনে এসেছে, সেটা শোনার পর পশ্চিমা বিশ্বের আসল চেহারাটা আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। রয়টার্স জানাচ্ছে যে এই চুক্তির আওতায় $300 বিলিয়ন, হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, $300 বিলিয়ন একটা বিশাল অঙ্কের অর্থ দেওয়ার কথা বলা হয়েছে, এবং এর মধ্যে অর্ধেক অর্থাৎ $150 বিলিয়ন ইতিমধ্যেই ট্রান্সফার করা হয়ে গেছে। দর্শক, ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন প্রাচীনকালে যখন কোনো রাজা বা বাদশাহ যুদ্ধে হেরে যেতেন, তখন বিজয়ী পক্ষকে তিনি সোনা, রূপোর মোহর বা বিশাল ধনসম্পদ ক্ষতিপূরণ হিসেবে দিয়ে হাতজোড় করে বলতেন, আপনারা জিতেছেন, এবার আমাদেরকে ছেড়ে দিন, প্রাণে বাঁচতে দিন। আজ একবিংশ শতাব্দীতে এসে এই $300 বিলিয়ন ফান্ডিং ঠিক সেই একই জিনিস। আমেরিকা বা পশ্চিমা বিশ্ব তো আর সরাসরি বলতে পারে না যে তারা যুদ্ধে হেরে গিয়ে ক্ষতিপূরণ দিচ্ছে, কারণ তাহলে তাদের দেশের জনগণ প্রশ্ন তুলবে যে আমরা কি তবে মাথা নত করলাম। তাই এই লজ্জাকে ঢাকার জন্য তারা চমৎকার একটা কূটনৈতিক শব্দ ব্যবহার করেছে। কি সেটা? রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড বলা হচ্ছে। এটি একটি প্রাইভেট ফান্ড, কিন্তু এই ফান্ড দিয়ে কার উন্নয়ন হবে? আমেরিকা, ইসরায়েল না সৌদির? না দর্শক, এই ফান্ডের পুরো টাকাটাই খরচ হবে ইরানের ভিতরে। যুদ্ধে যেসব বাড়িঘর বা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে তার পুনর্নির্মাণ, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং নতুন নতুন ফ্যাক্টরি বা ব্রিজ তৈরির কাজে এই টাকাটা ব্যবহার করা হবে। অর্থাৎ আপনি যদি ঘুষকে বাচ্চাদের মিষ্টি খাওয়ার টাকা বলে চালিয়ে দিতে চান, তাতে কিন্তু ঘুষের আসল চরিত্র বদলে যায় না,
ঠিক তেমনই আপনি এটাকে ডেভেলপমেন্ট ফান্ড নাম দিলেও এটা আদতে একটা বিশাল অঙ্কের ক্ষতিপূরণ বা ওয়ার কম্পেনসেশন। ইরান শুরুতে $400 বিলিয়ন দাবি করেছিল, আর সেখানে $300 বিলিয়ন দেওয়াটা প্রমাণ করে যে এই যুদ্ধে পশ্চিমা জোট তাদের পরাজয় মেনে নিয়েছে। আর মজার ব্যাপার হলো, এই বিশাল বিলের বোঝা আমেরিকার নিজের পকেট থেকে যাবে না। এই চুক্তির শর্ত অনুযায়ী এর বড় অংশই মেটাবে ওই অঞ্চলের আরব দেশগুলো। এর পাশাপাশি আল আরেবিয়া পত্রিকায় আজ চুক্তির যে 14 দফার খসড়াটি প্রকাশিত হয়েছে সেটি বিশ্লেষণ করলে আমরা আরও কিছু চমকপ্রদ তথ্য পাই। এখানে সবচেয়ে বড় শর্তটি হলো যুদ্ধ সব ফ্রন্টে একযোগে বন্ধ করতে হবে। এই 14 দফার চুক্তির মাধ্যমে ইরান পরিষ্কার করে দিয়েছে যে লেবানন বা ইয়েমেনের উপর যদি একটা আঁচড়ও পড়ে তবে তা সরাসরি ইরানের উপর হামলা বলে গণ্য হবে এবং এই চুক্তি বাতিল বলে ধরে নেওয়া হবে, যার অর্থ হলো ইরান পুরো মধ্যপ্রাচ্যে একটি বিশাল এবং শক্তিশালী স্ট্র্যাটেজিক ছাতা বা নিরাপত্তা বলয় তৈরি করে ফেলেছে। এই চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে নেতানিয়াহুর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমেরিকা বাধ্য হয়েছে লেবানন এবং অন্যান্য ফ্রন্টে সামরিক আগ্রাসন বন্ধ করতে। এখন আপনারা হয়তো কানাডার নেতা মার্ক কার্নির সাম্প্রতিক একটি বয়ান শুনে থাকবেন, যেখানে তিনি এই 14 দফার খসড়া দেখে বলছেন যে এই চুক্তির ফলে এখন আর পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব হবে না এবং এটাই তাদের বড় বিজয়। আমেরিকা, ইসরায়েল সবাই এখন নিজেদের দেশের মানুষকে এই একটা কথা বলে সান্ত্বনা দিচ্ছে যে আমরা অন্তত পারমাণবিক বোমা বানানো আটকে দিয়েছি। কিন্তু দর্শক, আসল ব্যাপারটা হলো এটা একটা সম্পূর্ণ ভুয়া ন্যারেটিভ। তারা কবে পারমাণবিক বোমা বানাচ্ছিল? গত 40 বছর ধরে তারা চাইলে যে কোনো সময় বোমা বানিয়ে ফেলতে পারত। আপনি দেখুন, রাশিয়া বা চীনের মতো মিত্রদের সাহায্যে এনরিচ ইউরেনিয়াম আনা তাদের জন্য কি বিশাল কোনো বড় ব্যাপার ছিল? কোনো বড় ব্যাপার ছিল না। পাকিস্তান বা উত্তর কোরিয়া যদি এত বৈশ্বিক চাপের মুখেও বোমা বানাতে পারে তবে তাদের পক্ষেও সেটা সম্ভব ছিল নাকি? কিন্তু তারা সেটা বানায়নি। তার একমাত্র কারণ হলো তাদের সর্বোচ্চ নেতার দেওয়া ফতোয়া, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পারমাণবিক অস্ত্র ইসলাম বিরোধী, কারণ এটি একযোগে অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা করে। তারা নিজেদের ধর্মীয় এবং নৈতিক অবস্থানের কারণেই বোমা বানায়নি, পশ্চিমা বিশ্বের ভয়ে নয়। অথচ আজ এই একই না বানানোটাকেই আমেরিকা এবং তাদের মিত্ররা নিজেদের সবচেয়ে বড় কূটনৈতিক জয় হিসাবে বিশ্ববাসীর সামনে বিক্রি করার চেষ্টা করছে, যা সত্যি